তালপুকুর গ্রামের আকাশে মেঘ এবং রোদের লুকোচুরি চলছে। গ্রামের মেঠোপথ কাদায় ভেজা। একটি পুরনো গাছের নিচে ভাঙা মাটির দাওয়ায় বসে আছে 7 বছরের টুনি। তার সামনে একটা ছেঁড়া কাপড়ের উপর সাজানো তার ছোট্ট সংসার। তার একমাত্র খেলার সাথী মাটির পুতুল মিতুকে সে শাড়ি পরানোর চেষ্টা করছে। মিতুর রং চটে গেছে, নাকের ডগাটা একটু ভাঙা। এই মিতু, আর কত নড়বি? একটু শান্ত হয়ে বস তো। দেখ, তোর জন্য কত সুন্দর একটা লাল শাড়ি বানিয়েছি। এই যে আঁচলটা এভাবে গায়ে দিতে হয়, মাটি এভাবেই শাড়ি পরে। আজ তোকে পরীর মতো সাজাবো, তারপর আমরা মেলায় যাব। হ্যাঁ হ্যাঁ, যাব। আজ কি রান্না হবে বলতো? ইলিশ মাছ ভাজা নাকি মুরগির কোরমা? ধুর, আমাদের তো ওসব নেই। আজ আমরা লাল শাক আর ভাত রান্না করব। বাবা বলেছে লাল শাক খেলে রক্ত হয়। বাবার জন্য আজ বেশি করে রান্না করতে হবে। এই নে, হয়ে গেছে রান্না। এবার খেয়ে নে। খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মেলায় কিন্তু অনেক মজা হবে। নাগরদোলা, বাঁশি, জিলাপি ভাবতে আমার নাচতে ইচ্ছে করছে। তুই কি কিনবি মিতু? তোর জন্য একটা পুতির মালা কিনবো, লাল পুতির। টুনিমা, খেলাটা এখন রাখ, ঘরে আয় একবার। কেন মা, কি হয়েছে? তোর বাবাকে একটু নাড়া দিয়ে দেখ তো। সকাল থেকে কিছুই মুখে দেয়নি। আমি শরবত বানিয়ে দিয়েছিলাম, সেটাও খেলো না। কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে আছে। আমার বড় ভয় করছে। আচ্ছা মা, যাচ্ছি। বাবা, ওঠো, মা ডাকছে। দেখো, আমি তোমার জন্য কত কিছু রান্না করেছি, খাবে না? কিছু ভালো লাগছে না রে মা, বুকে বড্ড ব্যথা। দেখি তোমার গায়ে জ্বর আছে কিনা। তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বর তো কমেইনি, বরং আরো বেড়েছে। আজ আবার কবিরাজ চাচাকে খবর দিতে হবে। না না আমেনা, আর কবিরাজের কাজ হবে না। ওর পাচন খেয়ে পেট গরম হওয়া ছাড়া আর কিছুই হয় না। আমাকে শহরের হাসপাতালে নিয়ে চলো। ভালো ডাক্তার দেখানো খুব দরকার, নইলে আমি আর বাঁচবো না। শহরের ডাক্তার? সে তো অনেক টাকার ব্যাপার। আমরা টাকা পাবো কোথায়? জব্বার দোকানদারের কাছেই তো কত চাল ডাল বাকি পড়েছে। সেদিন সবার সামনে কেমন করে শুনিয়ে দিল, বললো আর একটা পয়সাও ধার দেবে না। তাহলে কি আমি এভাবে বিনা চিকিৎসায় মরে পড়ে থাকবো? আমার কপালে কি এই লেখা ছিল? খেটে খাওয়া মানুষটার কি একটু ভালো করে বাঁচার অধিকারও নেই? মিতু, তুই সব শুনলি? বাবা কি আর ভালো হবে না? আমাদের কি হবে? তুই কিছু বল। জব্বার ভাই। কি হয়েছে বলো? ভাই, ঘরে একটা চালের দানাও নেই। টুনির বাবা বিছানায় পড়া। আমাকে আর কিছু চাল আর ডাল যদি বাকি দিতেন। বাকি? ভালোই সাহস তো তোমাদের। আগের মাসের টাকাই তো এখনো দাওনি। এই দেখো, খাতাটা লাল কালিতে ভরে গেছে তোমাদের নামে। আর 1 পয়সার জিনিসও বাকি দেওয়া যাবে না। আসিম ভাইয়ের তো খুব অসুখ শুনলাম। অসুখ তো হবেই। কাজকর্ম না করলে বসে বসে খেলে অসুখ তো ঘরে বাসা বাঁধবেই। আমি কি দানশালা খুলেছি? ব্যবসা করতে এসেছি, দয়া দেখাতে নয়। যাও, অন্য কোথাও দেখো। ঠিক আছে, যাচ্ছি। রহিমা খালার বাড়ির উঠোনে আমিনা গিয়ে পৌঁছালো। রহিমা খালা ছিলেন একজন বিধবা। কি আমিনা, তোর মুখটা এমন শুকনো কেন? কি হয়েছে? হাসিম কেমন আছে? খালা, ওর অবস্থা খুব খারাপ। দিন দিন শরীরটা শেষ হয়ে যাচ্ছে। শহরে নিতে হবে, কিন্তু আমার হাতে তো একটা টাকাও নেই। জব্বার ভাইও খালি হাতে ফিরিয়ে দিল। আহারে, আমি তোর দুঃখ বুঝি। গরিবের দুঃখ কেউ বুঝে না। কাল আমার ছেলেটা একটা নতুন জামার জন্য কত কাঁদলো, দিতে পারেনি। আমার কাছে আর টাকা কই বল? তুই দুঃখ পাস না। দেখি, আমার একটা মাটির ব্যাংক আছে। অনেকদিন ধরে 1 টাকা 2 টাকা করে জমিয়েছি, ওটাই ভাঙি।
এই নে, এখানে গোটা 50 টাকা আছে। এতে তো আর শহরের ডাক্তারের খরচ হবে না, কিন্তু তুই একবার মোতালেব সাহেবের কাছে গিয়ে দেখ। গ্রামের সবচেয়ে বড় লোক তিনি। কত টাকা পয়সা! শুনেছি প্রতি বছর জাকাত দেন। তোর বিপদে যদি দয়া হয়। তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না খালা। বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়। যা, দেরি করিস না। সাহেব, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কে তুই? কি চাস? সাহেব, আমি হাসিমের বউ। আমার স্বামী মারা যাচ্ছে। তার চিকিৎসার জন্য কিছু টাকা যদি ধার দিতেন, আমি আপনার বাড়িতে সারা জীবন কাজ করে হলেও সেই টাকা শোধ করে দেব। দয়া করুন সাহেব। ধার? তোদের ধার দেওয়ার জন্য আমি টাকার গাছ লাগিয়ে রেখেছি নাকি? তোর স্বামী তো আস্ত একটা অকর্মণ্য। কাজ করার মুরদ নেই, এখন অসুখের ভান ধরে বিছানায় পড়ে আছে। ঠিকই তো, আগের বার জমি চাষের জন্য যে টাকা নিয়েছিলি সেটার সুদই তো শোধ করতে পারিসনি। এখন আবার এসেছিস, লজ্জা করে না? না পা, ভান নয়, সত্যি ওর অবস্থা খুব খারাপ। আপনার পায়ে পড়ি, আমার ছোট্ট মেয়েটা এতিম হয়ে যাবে। সকাল সকাল এই নাটক আর ভালো লাগে না। টাকা পয়সা আমার কাছে নেই। যা যা, এখান থেকে যা। নিজেরা ঠিক মতো খেতে পারিস না, আবার সন্তান জন্ম দিস কেন? যত সব আপদ। আমেনা বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে দেখে টুনি দাওয়ায় বসে তার পুতুলকে মেলায় যাওয়ার গল্প শোনাচ্ছে। মেয়ের নিশ্চিন্ত মুখ দেখে আমেনার বুকটা ভেঙে যায়। কয়েকদিন পর গ্রামে ঢোল বেজে ওঠে। শুনুন গ্রামবাসী, আগামী পূর্ণিমায় নদীর ধারে বিরাট মেলা বসবে। আপনারা সবাই আমন্ত্রিত। মা, শুনেছো? মেলা বসবে। এবার আমরা মেলায় যাব না? মিতুর জন্য লাল ফিতে কিনবো, পুতির মালা কিনবো। তারপর আমরা জিলাপি খাবো গরম গরম। তারপর বাঁশিয়ালা যখন পুকুরে বাঁশি বাজাবে, আমরা তার পেছন পেছন ঘুরবো। না মা, এবার আমাদের মেলায় যাওয়া হবে না। কেন মা? বাবা বারণ করেছে? তোর বাবার শরীর ভালো না, তুই তো জানিস। ঘরে টাকা পয়সা নেই, মেলায় গিয়ে কি করব? গভীর রাতে হাসিমের অবস্থা আরো খারাপ হয়। তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। আমেনা উপায় না দেখে গ্রামের ডাক্তারকে ডেকে আনে। দেখুন, অবস্থা মোটেও ভালো নয়। নিউমোনিয়া হয়ে ফুসফুসের জল জমে গেছে। এখনই শহর নিয়ে ভালো হাসপাতালে ভর্তি করাতে হবে। দেরি করলে কিন্তু বিপদ বাড়বে। ডাক্তার সাহেব, এখন আমি কি করব? আমার তো কোনো উপায় নেই। আমি কিছু জরুরি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো আপাতত চালান। প্রায় 1000 টাকার ওষুধ লাগবে, কিন্তু এটা সাময়িক। যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে যান। এত চিন্তার মাঝেও আমার মেয়ে টুনি কত নিশ্চিন্তে তার প্রিয় পুতুল মিতুকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। একটা কথা মনে পড়ল। মোতালেব সাহেবের মেয়ে সকিনা কয়েকবার টুনিকে পুতুলটা দিয়ে খেলতে দেখেছি, আর পুতুলটা নেওয়ার জন্য বায়নাও ধরেছি। মোতালেব সাহেব হয়তো মেয়ের খুশির জন্য কিছু টাকা দিয়ে পুতুলটা কিনে নিতে পারেন, কিন্তু এই পুতুলটা টুনির অনেক প্রিয়। আমি কিভাবে নিজের মেয়ের কাছ থেকে তার একমাত্র আনন্দের জিনিসটা কেড়ে নেব? আমেনা সারা রাত ঘুমাতে পারে না। একদিকে স্বামীর জীবন, আরেকদিকে মেয়ের মুখের হাসি। ভোরের আলো ফোটার সাথে সাথে সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। টুনি, ওঠ মা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে মা? বাবার কি শরীর বেশি খারাপ? হ্যাঁ মা, তোর বাবা খুব অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমাদের কাছে কোনো টাকা নেই। যদি তুই তোর মিতুকে মোতালেব সাহেবের মেয়ে সকিনাকে দিতি, তোর পুতুলটা খুব পছন্দ করেও। এমন পুতুল আর সহজে পাওয়া যায় না ইদানিং। মাটির হলেও তোর বাবা অনেক টাকা দিয়ে পুতুলটা বানিয়ে এনেছিল। সাহেব হয়তো ওটার জন্য কিছু টাকা দিবেন। সেই টাকা দিয়ে তোর বাবার ওষুধ কিনা যেত। মিতুকে দিয়ে দিতে হবে আমার? আমার খেলার সাথী, বন্ধু, আমার সবকিছু। আমি মিতুকে দেব না, ও আমার বন্ধু। ওকে দিলে আমি কি নিয়ে খেলবো? ও
ও তো শুধু পুতুল না, ও আমার মিতু। আমি জানি মা, সব জানি, কিন্তু তুই বল আমরা কি করব? তোর বাবাকে তো বাঁচাতে হবে। তোর বাবা না থাকলে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? কে দেখবে আমাদের? আমাদের এই ঘরটাও তো মোতালেব সাহেবের জমিতে। তিনি তো আমাদের ঘাড় ধরে বের করে দেবেন। মিতুকে দিয়ে দিলে বাবা কি সত্যি সত্যি ভালো হয়ে যাবে? আবার আগের মতো হাসবে, আমাকে গল্প শোনাবে? হ্যাঁ মা, আমরা তো চেষ্টা করতে পারবো। ডাক্তার বলেছে ভালো ওষুধ খেলে তোর বাবা সেরে উঠবে। মিতুকে শেষবারের মতো হাতে তুলে নেই আমি, শেষবারের মতো ওর গায়ে হাত বোলাই। এই নাও মা, মিতুকে তোমার হাতে তুলে দিলাম। আমি আর এখানে থাকতে চাই না। আমার মেয়ে চলে যাচ্ছে, ওর পথের দিকে তাকিয়ে পাথরের মতো বসে থাকা ছাড়া আমার আর কিছুই করার নেই। আমার এক হাতে মাটির পুতুল, আর অন্য হাতে জীবন থেকে সব হারানোর শূন্যতা। আমেনা পুতুলটা নিয়ে মোতালেব সাহেবের বাড়ি যায়। মেয়ের বাহানায় মোতালেব সাহেব অনিচ্ছা সত্ত্বেও কয়েকটা 100 টাকার নোট আমেনার হাতে গুজে দেন। সেই টাকা আর নিজের জমানো কিছু টাকা দিয়ে আমেনা একটা গরুর গাড়ি ভাড়া করে হাসিমকে নিয়ে শহরের হাসপাতালের দিকে রওনা দেয়। আজ আর আমি বাড়ি ফিরবো না। নদীর ধারে এই পুরনো শিমুল গাছের নিচে প্রতিদিন বিকেলে একা বসে থাকবো, মা বাবাকে নিয়ে সুস্থ না হয়ে ফেরার আগ পর্যন্ত। আমার এই ফাঁকা পৃথিবীতে নিজের বলতে কিছু রইল না আর। হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর হাসিমের অবস্থা কিছুটা ভালো হয়। ধার দেনা করে চিকিৎসা চলে। বিপদের আশঙ্কা কেটে গেলেও হাসিম তখনও দুর্বল। বাড়িতে ফিরে আমেনা টুনিকে খুঁজে পায় সে শিমুল গাছের নিচেই। সে আগের মতোই চুপচাপ বসে আছে। মুখে কোনো কথা নেই, চোখে কোনো ভাষা নেই। অন্য বাচ্চারা তাকে খেলতে ডাকলেও সে সাড়া দেয় না। মা, ঘরে চল, দেখ তোর বাবা ফিরে এসেছে। ঠিক আছে মা, চলো। বাবাকে সুস্থ দেখেও তোর মুখে কোনো হাসি ফুটলো না। আজ আমার জন্যই আমার মেয়ের এই অবস্থা। তুমি তো আমাকে সব খুলেই বলেছিলে, তবুও তোমাকে আটকাইনি আমি। নিজে সুস্থ হতে চেয়ে মেয়েটার মুখের হাসি কেড়ে নিয়ে ওকে অসুস্থ বানিয়ে দিয়েছি। আমাদের মেয়ে সব বুঝতে পারবে ধীরে ধীরে, তুমি দেখো। ওকে এর থেকেও সুন্দর পুতুল কিনে দেবো আমরা। মিতবাদে অন্য কোনো পুতুল লাগবে না আমার। আমি চললাম আবার শিমুল গাছতলায়। মেলায় আনন্দের ধুম, নাগরদোলা ঘুরছে, বাঁশির শব্দে বাতাস ভরে গেছে। চারদিকে মানুষের কোলাহল। গ্রামের সব ছেলেমেয়েরা নতুন জামা পরে মেলার দিকে ছুটছে, আর টুনি একা ঘরের কোণে চুপ করে বসে আছে। কি রে টুনি, মেলায় যাবি না? চল, আমি তোকে নিয়ে যাই, একটা বাঁশি কিনে দেব। না, যাব না, তুমি যাও। আরে চল তো, আমি একা বুড়ো মানুষ মেলায় গিয়ে কি করব? তুই এখনই আমার সাথে চল। ঠিক আছে, যাচ্ছি, আর হাত ধরে টানাটানি করতে হবে না। এই তো লক্ষ্মী মেয়ে, চল আমার সাথে। মেলার ভিড়ে সে দেখতে পায় সখিনার হাতে মিতু, কিন্তু মিতুর পরনে দামি পোশাক, চুলে বাঁধা লাল ফিতে। সে আর টুনির পুরনো রংচটা মিতু নেই। সে এখন বড়লোক বাড়ির দামি পুতুল। হঠাৎ সখিনার হাত থেকে পুতুলটা মাটিতে পড়ে যায়। আরে, এই মাটিতে পড়ে থাকা পুতুলটা তো আমার বানানো অনেক আগের পুতুল। আমি এই মাটির পুতুলগুলো বানাতাম। ওই মেয়েটা এভাবে দৌড়ে পালালো কেন? পুতুলটা দিয়ে তো আমি ওকেই খেলতে দেখেছি। ওই মেয়েটার পিছু নিয়ে দেখি তো কোথায় যাচ্ছে। ওই তো মেয়েটা শিমুল গাছের নিচে একা বসে কাঁদছে। কে আপনি? কি চান? কি হয়েছে তোর মা? এখানে একা একা বসে কাঁদছিস কেন? কিছু হয়নি আমার, আপনার জানা লাগবে না। আমি সব জানি। তুই আমেনার মেয়ে টুনি না? তোর মা আমাকে সব বলেছে। তুই তোর বাবার জন্য অনেক বড় ত্যাগ করেছিস। তুই খুব ভালো মেয়ে। আমার বানানো পুতুলের প্রতি তোর টান দেখি সব বুঝেছি আমি। জানিস, মাটির জিনিস ভেঙে যায়, হারিয়ে যায়, রং চটে যায়, কিন্তু ভালোবাসা কখনো হারায় না, পুরনো হয় না। আমার পুতুল আমি কখনো ফেরত পাবো না।
চাইলে আমি কাদায় পড়ে থাকা মিতুকে তুলে নিতে পারতাম, কিন্তু কিভাবে তুলতাম? তাকে তো আমি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছি, তার উপর আমার কোনো অধিকার নেই। তুই কষ্ট পাস না মা, আমার সাথে আয়। চোখ দুটো বন্ধ করতো মা। এবার চোখ খোল। এত সুন্দর পুতুল, আমার মিতুর থেকেও দেখতে সুন্দর এই পুতুল। এটা তোর জন্য, তোর মিতুর বোন, তোর ভালোবাসার উপহার। এর নাম রাখবি না? সত্যি এই পুতুল আমার? হ্যাঁ, তোর বাবাকে সুস্থ করে তোলার জন্য তুই তোর প্রিয় জিনিসটা ত্যাগ করেছিস, তাই উপরওয়ালা খুশি হয়ে তোকে এই সুন্দর পুতুলটা আমার মাধ্যমে উপহার হিসাবে পাঠিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। মা, আমাকে ক্ষমা করে দিস, আমার জন্য তোকে এত কষ্ট পেতে হলো। না বাবা, তুমি ভালো হয়ে গেছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। এই দেখো, নতুন পুতুল, মিতুর মতোই দেখতে, তবে মিতুর চেয়েও সুন্দর। আমি এর নাম দিয়েছি আশা, কুমোর চাচা বানিয়ে দিয়েছি। আমেনা আর হাসিমের চোখে জল, কিন্তু সে জলে ছিল স্বস্তি আর নতুন করে বাঁচার স্বপ্ন।